ওকে, তাহলে আমরা কম্প্রেসর দিয়ে শুরু করি। আমাদের ওই পাওয়ার প্ল্যান্টের যে ইনস্ট্রুমেন্ট, যে ইকুইপমেন্ট গুলো ইউজ হয় তার মধ্যে কম্প্রেসর, পাম্প, টারবাইন, হ্যাঁ, ইভাপোরেটর, কন্ডেন্সার, এই সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো এর আগের দিন আমরা কি কোন একটা ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম, রাইট? বয়লারকে স্পেসিফিক ভাবে একটু আলোচনা করছিলাম। ঠিক সেম ভাবে কম্প্রেসরটা ইম্পর্টেন্ট। আর পাম্প এন্ড টারবাইন আমরা বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করব ইয়েতে গিয়ে, ফ্লুইড মেকানিক্সে গিয়ে বা হাইড্রোলিক্সে গিয়ে। আমরা কম্প্রেসরটা একটু দেখি। আচ্ছা, এখানে কম্প্রেসরের ক্লাসিফিকেশন গুলো দেওয়া আছে। বেসিক্যালি কম্প্রেসর টু টাইপস, পজিটিভ ডিসপ্লেসমেন্ট এন্ড ডাইনামিক। পাম্পের মতোই, জাস্ট কম্প্রেসর কি করবে, কম্প্রেসর হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড যারা আছে, ইনকম্প্রেসিবল সরি কম্প্রেসিবল ফ্লুইড যারা আছে, হ্যাঁ, তাদেরকে কম্প্রেসড করার জন্য আমরা কম্প্রেসরটা ইউজ করব। আর ইনকম্প্রেসিবল ফ্লুইডকে কম্প্রেসড করার জন্য আমরা পাম্পটা ইউজ করব। সোজা বাংলায় বলতে গেলে তরল জাতীয় কোনো পদার্থকে পাম্প কম্প্রেস করার জন্য পাম্প, আর গ্যাসিয়াস কোনো পদার্থকে কম্প্রেস করার জন্য কম্প্রেসর। এটাই। এখানে কম্প্রেসরের টাইপস গুলো দেওয়া আছে। এগুলো মোটামুটি বোঝা যাচ্ছে না, তারপর আমি ওই ছবিটা দিয়ে দিব, তারপর কিছুটা একটু বোঝা যাচ্ছে। এই রেসিপ্রোকেটিং দেওয়া আছে, রোটারি দেওয়া আছে। রেসিপ্রোকেটিং মধ্যে সিঙ্গেল অ্যাক্টিং, ডাবল অ্যাক্টিং, ডায়াফ্রাম, তারপর রোটারির মধ্যে লোব, লিকুইড রিং, স্ক্রু। স্ক্রুটাও বেশি ইউজ হয়। পাম্পের ক্ষেত্রে স্ক্রুটা বেশি ইউজ হয়। আর ডাইনামিকের ক্ষেত্রে সেন্ট্রিফিউগাল, অ্যাক্সিয়াল। তো আমরা এই রেসিপ্রোকেটিং, রোটারি, সেন্ট্রিফিউগাল এদের সূত্রগুলা আর অ্যাক্সিয়াল এর একটা সূত্র, এই সূত্রগুলো আমরা একটু দেখবো। এই যে এখানে লেখা আছে রেসিপ্রোকেটিং, রোটারি অথবা সেন্ট্রিফিউগাল কম্প্রেসরের সূত্রগুলো এখানে লেখা আছে। তো কম্প্রেসরের যে পাওয়ারটা উৎপন্ন হয়, সেই পাওয়ারটা আমরা কিভাবে ওইটা একটা কম্প্রেসরের যদি ইফিসিয়েন্সি আমাকে বের করতে বলে, একটা কম্প্রেসরের ইফিসিয়েন্সি, মেকানিক্যাল ইফিসিয়েন্সি, আমি কম্প্রেসরটাকে ঘোরানোর জন্য কোনো একটা শ্যাফট দিয়ে একটা পাওয়ার তারে প্রোভাইড করব। আর দেন সে কি করবে, ইনটেকে একটা পাওয়ার নিবে ইয়ারের মাধ্যমে। এই ইনটেকের পাওয়ার নেওয়াটা তার হচ্ছে ইনপুট, আউটপুট। আর সে কি পরিমাণ শক্তি পাচ্ছে সেটা হচ্ছে তার শ্যাফটের পাওয়ারটা, তো শ্যাফট পাওয়ার ইনপুট। আচ্ছা, তাহলে তার যে পাওয়ারটা উৎপাদন হচ্ছে সেটা সূত্রটা হচ্ছে WN ডিভাইডেড বাই 60। এখানে 60 আমি দিছি এন এর যে আরপিএম এর যে রেভলিউশন পার মিনিট, সেই এই রেভলিউশন পার মিনিটকে বেসিক্যালি আরপিএস করার জন্য, রেভলিউশন পার সেকেন্ডে করার জন্য, তাহলে আমার এককটা ওয়াটে আসবে। আর ডব্লিউ এর একক তো আমরা জানি, কাজের একক জুল। এন ডাব্লিউ এই ভ্যালুটা চেঞ্জ হবে যদি আমার ওয়ার্কিং স্টকটা চেঞ্জ হয়। যেমন ডাবল অ্যাক্টিং হলে 2N হবে, সিঙ্গেল অ্যাক্টিং হলে শুধুমাত্র সিঙ্গেল N হবে, এটা আমরা জানি। আর ডাব্লিউর যে সূত্রটা সেটা হচ্ছে এটা N/N-1 P1 V1 ব্র্যাকেট P2/P1 হোল টু দি পাওয়ার N-1/N-1। এই সূত্রটা আমরা একটু জটিল লাগতে পারে, কিন্তু এই সূত্রটা কিন্তু আমরা করি নরমালি। হয়তো এই P2/P1 এই জিনিসটা নতুন লাগতে পারে, আপনি নিচের লাইনটা দেখলেই বুঝতে পারবেন। দেখেন তো, এই N/N-1 M আর T2-T1, এটা একটু পরিচিত সূত্র না আমাদের জন্য? পুরোপুরি পরিচিত একটা সূত্র, ঠিক আছে? তো এই এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে কম্প্রেসরে কোন ধরনের প্রসেসে আমি এই সূত্রটা ইউজ করব। হ্যাঁ, এটা একটা জানার বিষয়। যদি এইখানে যে সূত্রটা দেওয়া আছে এটা কিন্তু পলিট্রপিক প্রসেস, তার মানে আমার যে আইসেন্ট্রপিক যে কম্প্রেসটা হয় ওটা যদি আইসেন্ট্রপিক প্রসেস না হয়ে ওটা যদি পলিট্রপিক প্রসেস হয় তাহলে আপনি এই সূত্রটা লিখবেন। আর যদি আইসেন্ট্রপিক প্রসেস হয় তাহলে আপনি এন এর জায়গায় কি লিখবেন, গামা লিখবেন। সিম্পল, এটাই। তো মেকানিক্যাল এফিসিয়েন্সি সূত্রটা আমি ফার্স্টে বলছি, এই যে আউটপুট হিসেবে আমি ইয়ারকে কি পরিমাণ ইনটেক করতে পারছি, আর ইনপুটে আমি শ্যাফট দিয়ে ওই কম্প্রেসরটাকে ঘোরাচ্ছি, এই কারণে শ্যাফট পাওয়ার। আর যদি পলিট্রপিক এফিসিয়েন্সি আসে তাহলে গামা-1/গামা ইনটু N/N-1। এটা থার্মোডাইনামিক্স আমরা দেখছিলাম। পলিট্রপিক এবং অ্যাডিয়াবেটিক দুটাকে একত্র করলে যে এফিসিয়েন্সি ওটা হচ্ছে পলিট্রপিক এফিসিয়েন্সি।
তো এইখানে একটা চিত্র দেওয়া আছে, এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে এই দেখেন তো, এটা এটা কিন্তু এইচ এস ডায়াগ্রাম, মানে এনথালপি এবং এন্ট্রপির যে ডায়াগ্রামটা, হ্যাঁ, সেটা আমরা আমরা কিরকম আঁকছিলাম একটু দেখাই। এইচ এস, এই ডায়াগ্রামটা আমরা এরকম করে আঁকছিলাম না? 1 2 3 4 জুল সাইকেল আর কি, যেটা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট ইউজ হচ্ছে, ওটাতে আমরা এইচ এস ডায়াগ্রাম, যেটা এনথালপি এবং এন্ট্রপির যে ডায়াগ্রামটা, সেখানে আমরা ডায়াগ্রামটা এরকম করে আঁকছিলাম। তো এই জায়গাটা ছিল বেসিক্যালি কম্প্রেসরের, কম্প্রেসর, এখানে কম্প্রেসর কাজ করতো, আর এখানে আমার কাজ করতো গ্যাস টারবাইন। এখানে আমার ছিল কম্বাসন চেম্বার, আর এখানে এই প্রসেসটা হিট এক্সচেঞ্জার ছিল। তো এই 1 আর 2 নিয়ে কিন্তু আমরা আমাদের সব আলোচনা। হ্যাঁ, তো এই জিনিসটাই আমি আপনাকে এরকম করেও বলছিলাম, যে টিএস ডায়াগ্রামও বলছিলাম যে এটা এরকম হবে, 1 2 3 4। এই জায়গাটা ছিল আমার অ্যাকচুয়াল, এটা এটা কি ছিল, এটা কি ধরনের ওয়ার্ক ছিল বলছিলাম একটু করে, আইসেন্ট্রপিক ওয়ার্ক। আর এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি হয় এখানে, এখানে একটা নতুন টেম্পারেচার তৈরি হয়, সাপোজ ওটা টিএস ধরেন। এই ওয়ার্কটা, এই যে 1 থেকে 2s পর্যন্ত যে ওয়ার্কটা, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল ওয়ার্ক, রাইট? তখন এই 1 থেকে 2 এবং 1 থেকে 2s, এই দুটার একটা, হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? এই দুইটার একটা রেশিওকে আমরা আইসেন্ট্রপিক ইফিসিয়েন্সি, অর্থাৎ কম্প্রেসরের, হ্যাঁ, কম্প্রেসরের একটা আইসেন্ট্রপিক ইফিসিয়েন্সি কিন্তু আমরা বের করতে পারতাম, বের করছিও আমরা। সেটা ছিল ছোট বাই বড়, মানে T2 মাইনাস T1 এবং T2s মাইনাস T1, এই সূত্রটা দিয়ে আমরা আইসেন্ট্রপিক এফিসিয়েন্সিটা দেখছিলাম এই জায়গাটাতে কম্প্রেসর। আচ্ছা, সেই আলোচনাটাই এখানে হচ্ছে আবার। হয়ে গেল। ও আচ্ছা, এই যে দেখেন এখানে কম্প্রেসরের যে এফিসিয়েন্সিটা আছে, সেখানে লিখছে যে আইসেন্ট্রপিক ওয়ার্ক বাই অ্যাকচুয়াল ওয়ার্ক, হ্যাঁ, এই রেশিওটা। তো এখানে আরেকটা জিনিস আমি একটু আগে বলছি, যেটা ডিফারেন্স বিটুইন পাম্প এন্ড কম্প্রেসর, এটা পড়ে নিবেন। এবার আসেন অ্যাক্সিয়াল ফ্লো কম্প্রেসর, এটা যদি হয়, এটাতে সূত্র লিখবেন আপনি এই জিনিসটা, T2a বাই T1 ইকুয়াল 1 প্লাস 1 বাই আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি কম্প্রেসরের, আরপি গামা মাইনাস 1 বাই গামা মাইনাস 1। হ্যাঁ, এই সূত্রটা লিখবেন। এই শেষ, কম্প্রেসরের সূত্র শেষ। এখানে কিছু ম্যাথ আছে, 3টা ম্যাথ আছে, এই 3টা ম্যাথ আমরা একটু দেখি। 1 নম্বর যে ম্যাথটা, সেটা কি বলছে একটু পড়ি আমরা। হ্যাঁ, a reciprocating air compressor draws in 6 kg of air per minute at 25 degrees centigrade. It compresses the air polytropically and delivers it at 105 degrees centigrade. Find air power. Air power টা আপনাকে বের করতে বলছে। If the shaft power is 14 kilowatt, find the mechanical efficiency. মেকানিক্যাল কম্প্রেসরের যে মেকানিক্যাল এফিসিয়েন্সিটা আছে, সেটা আপনাকে বের করতে বলছে। আচ্ছা, আপনাদের আমি প্রশ্ন তো উঠাইতে উঠাইতে কিছু কোশ্চেন করি, এটা আপনাদের কি প্রবলেম হচ্ছে? এই প্রিপারেশনটা এইভাবে নিতে কি কারো প্রবলেম হচ্ছে? মানে আমি বুঝাতে চাচ্ছি, আপনার মনে হইতে পারে এখানে অনেক কিছুই আপনার দরকার নেই, এটা মনে হইতে পারে, কিন্তু আপনি কি সন্তুষ্ট কিনা আমি সরাসরি সেটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। T2 হচ্ছে 150 ডিগ্রি, 5 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273।
শেপ পাওয়ার হচ্ছে ওকে। এই ডেটাগুলো দেওয়া আছে, M6 kg, অর্থাৎ যে এয়ারটা কম্প্রেসরে ঢুকছে, হ্যাঁ, ওই এয়ারটার ভ্যালু দেওয়া আছে 6 kg, টেম্পারেচার দেওয়া আছে 298 কেলভিন, এন্ড ও কম্প্রেস করার পর যে টেম্পারেচারটা হচ্ছে সেটা হচ্ছে 105 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 378 কেলভিন। এবং শ্যাফট, যে শ্যাফটটা দিয়ে আমি কম্প্রেসরটাকে ঘোরাচ্ছি, ওই শ্যাফটটা তাকে পাওয়ার দিচ্ছে 14 কিলোওয়াট। তাহলে n ইকুয়াল টু 1.3, এবং আর এর মান এটা হলে মেকানিক্যাল এফিসিয়েন্সি বের করতে বলছে। হ্যাঁ, কম্প্রেসরের মেকানিক্যাল এফিসিয়েন্সিটা বের করবেন। তাহলে কম্প্রেসরের মেকানিক্যাল এফিসিয়েন্সি সূত্রটা কি ছিল? এয়ার পাওয়ার বাই শ্যাফট পাওয়ার। তাহলে আমাকে আগে এয়ার পাওয়ারটা বের করতে হবে। তাহলে এয়ার পাওয়ারটা যদি আমরা বের করতে চাই, আমাকে কি করতে হবে? ওটাতে কি প্রেসার দেওয়া ছিল? হ্যাঁ, তাহলে W সমান কি লেখা যাবে? n/n-1 mr T2 - T1, এইটা সূত্র ছিল। Then 1.3 - 1 into m এর মান 6 kg/মিনিট। এটাকে 60 দিয়ে ভাগ করলে আমরা kg/সেকেন্ড পাবো। আর এর মান ছিল 0.287, তাহলে কিলো জুল পার সেকেন্ড চলে আসলো, ইনটু টেম্পারেচারের পার্থক্য 378 - 298। কি ব্যাপার, আপনাদেরকে একটা কোশ্চেন করছিলাম, ওটা কি? ভাই কোশ্চেনটা শুনি নাই আমি। ও, বলতেছি যে আমরা যেভাবে পড়াশোনাটা করছি, হ্যাঁ, যেভাবে কোর্স প্ল্যানটা আগাচ্ছি আমরা, এই কোর্স প্ল্যানটা সাজানোটা ঠিক আছে কিনা, বা আমাদের যে পড়াগুলো আমরা আলোচনা করতেছি, এগুলো আপনার কি মনে হচ্ছে, এগুলো আপনার জন্য আসলে ইম্পর্টেন্ট কিনা, সেটা জানতে চাচ্ছিলাম। জি ভাই, মানে আপনি যে প্রসেসটা একটার পর একটা সাবজেক্ট যেটা আমাদের চেঞ্জ করতেছেন, প্রসেসটা অনেক সুন্দর, অনেক মানে একটার সাথে একটা রিলেটেড। আর কোর্স প্ল্যান যেটা দিছেন আমার মতে, হ্যাঁ ঠিক আছে। আমি মনে করি আমার জন্য ঠিক আছে, সবাইকে এরকম মনে করি আমি, এটা তো ভাই বলতে পারবো না। হ্যাঁ সেটাই, কিন্তু তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে এই ব্যাপারে আমরা একটু পরে কথা বলি। আমরা ডাব্লিউ চলে আসছে, হ্যাঁ, এয়ার পাওয়ারটা চলে আসছে, এই পাওয়ার বের করার ব্যাপারটা কি সবাই বুঝছি আমরা? দেখেন, আমি বারবার বলতেছি, ডাব্লিউর যে সূত্রটা আছে, এই সূত্রটা আপনি, দুইটা সূত্র আপনি দেখছেন, একটা হচ্ছে কেমন ছিল, n n/n-1। আমরা সূত্রটা একটু আবার দেখি, এগুলো আমার নিজেরই মনে থাকে না সূত্র, কিন্তু প্র্যাকটিস করার জন্য তো এগুলো লাগবেই, ম্যাথ করার জন্য এগুলো লাগবে। n-1 P1V1 ব্র্যাকেট P2/P1 হোল টু দি পাওয়ার গামা মাইনাস গামা P1 - 1 -1, এটা অর n/n-1 mr T2 - T1। এই দুটো হচ্ছে কম্প্রেসরের ওয়ার্ক ডানের সূত্র, এই দুটো হচ্ছে কম্প্রেসরের ওয়ার্ক ডানের সূত্র, ঠিক আছে? এই দুটা কম্প্রেসরের ওয়ার্ক ডানের সূত্র কখন, বারবার বলতেছি, কখন? যখন এটা পলিট্রপিক প্রসেসে আপনার এয়ারটাকে আপনি কম্প্রেসড করবেন। এই কথাটাই কিন্তু কোশ্চেনে লেখা আছে, আমি দেখাই তারপর আপনাকে আবার, প্রশ্নটাতে খেয়াল করেন।
এই যে দেখেন, a reciprocating air compressor draws in 6 kg of air per minute at 25 degrees. It compresses the air polytropically. দেখছেন, এই কথাটা লেখার কারণে আমি W এর এই সূত্রটা লেখার রাইটস রাখি, আদারওয়াইজ কিন্তু এটা লেখার রাইটস রাখি না। আমি বারবার বলতেছি, কিন্তু আপনি কম্প্রেসর ওয়ার্ক ডান এটাই কনস্ট্যান্ট, সেটা শিখে ফেলেন না। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝছি যে এয়ার পাওয়ারটা ওয়ার্ক ডানটা আমার আসছে। সো মেকানিক্যাল এফিসিয়েন্সির সূত্রটা কি বলছি আমরা? এয়ার পাওয়ার বাই শেপ পাওয়ার। এয়ার পাওয়ার আমরা পাইলাম 9.94 আর শেপ পাওয়ার দেওয়া আছে 14। এখান থেকে মেকানিক্যাল এফিসিয়েন্সিটা চলে আসবে 71.06%। এটা হচ্ছে আমার এফিসিয়েন্সির সূত্র। সেকেন্ড যে মেথডটা আছে, এই মেথডটা পড়েন। ডিটারমাইন দ্য সাইজ অফ দ্য সিলিন্ডার। হ্যাঁ, সিলিন্ডারের সাইজটা আপনাকে বের করতে বলছে। ফর এ ডাবল অ্যাক্টিং এয়ার কম্প্রেসর অফ 40 কিলোওয়াট ইন্ডিকেটেড পাওয়ার। এই যে ইন্ডিকেটেড পাওয়ার যেটা তৈরি উৎপন্ন করছে সেটা হচ্ছে 40 কিলোওয়াট। ইন হুইচ এয়ার ইজ ড্রন ইন at 1 bar and 15 degree। এয়ারটাকে যদি আমি 1 বার এবং 15 ডিগ্রিতে ড্র করাই ওই জায়গাতে, তাহলে এবার compressed according to the law PV 1.2 constant, that means এটাও polytropically to 6 bar, মানে P2 6 বার পর্যন্ত আপনি এটাকে কম্প্রেসড করলেন। the compressor runs at 100 rpm 100 rpm with average piston speed 152.5 মিটার পার মিনিট। এই ম্যাথটা করলে আমাদের জন্য অনেকগুলো ফ্যাসিলিটি হবে, আমরা ইঞ্জিনের কিছু জিনিসও আবার প্র্যাকটিস করতে পারবো, বিশেষ করে এভারেজ পিস্টন স্পিড। দেখেন, তাহলে এটা যেহেতু কম্প্রেসরের ম্যাথ, আমরা ডেটাগুলো একটু লিখি। ফার্স্টে এটা পাওয়ার যেটা উৎপন্ন করছে এয়ার পাওয়ার, সেটা 40 কিলোওয়াট। হ্যাঁ, লিখলাম। ইন হুইচ এয়ার ইজ ড্রন এট এত, তাহলে P1 1 বার, এবং টেম্পারেচারটা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। compressed according the law of PV 1.2 constant, তার মানে এটা কি প্রসেস? পলিট্রপিক প্রসেস। ওকে, কতটুকু নিব চাপ? 6 বার পর্যন্ত। the compressor runs 100 rpm, average piston speed দেওয়া আছে, piston speed 152.5 মিটার পার মিনিট। এই সব ডেটা দেওয়া আছে, আপনাকে সাইজটা বের করতে বলছে, সিলিন্ডারের সাইজ, তার মানে ডি ওয়াট। দেখছেন, তাহলে পাওয়ার কত উৎপন্ন করছে? 40 কিলোওয়াট। তাহলে পাওয়ারের যে সূত্রটা আছে সেটা আমরা কি জানি? একটু আগে কি বলছি? W ইন্টু NW বাই 60, এবং এটার একক ছিল ওয়াট। তাহলে এটা সিঙ্গেল অ্যাক্টিং না ডাবল অ্যাক্টিং সেটা কি বলছিল? অবশ্যই বলবে। ডিটারমাইন দ্য সাইজ অফ সিলিন্ডার ডাবল অ্যাক্টিং এয়ার কম্প্রেসর। ডাবল অ্যাক্টিং, তাহলে ডাবল অ্যাক্টিং হইলে এইখানে আমরা কি লিখবো? 2n বাই 60। আর পাওয়ারটা আমার কাছে কত দেওয়া আছে? 40 কিলোওয়াট, তার মানে 40 ইন্টু 1000। ওকে, তাহলে এখান থেকে ডাব্লিউটা আমরা বের করতে পারবো। কত আসে ডাব্লিউ? দেখেন তো, আরেকটা লাইন কি লেখার দরকার আছে? 40 ইন্টু 1000 ডাব্লিউ ইন্টু 2 ইন্টু 100 rpm। 12,000। বাইটিকা আরপিএম এ থাকবে না আরপিএস নিতে হবে? এই দেখেন, এই যে 60টা আমরা বসাইছি সূত্রতে, এটা আমরা এটাই চিন্তা করে বসাইছি যে আমার এন এর মানটা কি হবে? আরপিএম। এই কারণে এই 60টা বসাইছি। যদি আপনি সেই 60টা না বসান, ইগনোর করেন, তাহলে আপনি এই ওয়ার্ডে মেলানোর জন্য একে কিন্তু আপনি নিজেই সেট করবেন, রাইট? জি ওকে, ভাইয়া। ডাব্লিউ এর মানটা আমরা 12,000 জুল পেয়ে গেলাম। হ্যাঁ,
এখন আসেন তাহলে কাজের যে সূত্রটা সেই সূত্রটা আমরা লিখি, যেহেতু কম্প্রেসরের ডাবল অ্যাক্টিং, এটার কাজের সূত্র কি হবে, এবং এটা পলিট্রপিক, তো প্রেসার রেশিও দেওয়া আছে, P1 ও দেওয়া আছে, P2 ও দেওয়া আছে। আমাদের জন্য কোনটা ইউজ করা বেটার হবে? এই যে প্রথম যে সূত্রটা আমরা লিখছি n/n-1 P1 B1 ব্র্যাকেট P2/P1 হোল টু দ্য পাওয়ার n-1/n-1। এই সূত্রটা হচ্ছে কম্প্রেসরের ওয়ার্ক ডান। কিসের জন্য? পলিট্রপিকের জন্য। তাহলে W এর মান লিখলাম 12,000 জুল, n এর মান লিখলাম 1.2/1.2 - 1, P1 এটার মানও বসাইলাম 1 বার। তাহলে এটা যেহেতু জুলে আছে, এই পিটাকে আমরা বার থেকে প্যাসকেলে নিতে হবে, রাইট? তাহলে 1 বার 10⁵ প্যাসকেল ইনটু এই বিটাকে আমরা কি লিখবো? ইঞ্জিনের সিলিন্ডারের বি কে আমরা কি লিখি? এ ইনটু এল লিখি কিনা? বি জি সমান ভাইয়া। এ ইনটু এল লিখি। তাহলে এইটা কি ছিল? π/4 d স্কয়ার ইনটু এল। এই ডিটাই তো সাইজ, এই ডিটাই তো আপনি বের করবেন। জি তো π/4 আপনি এই ডিটা রেখে দেন, এই এলটা আপনার লাগবে, রাইট? এই এলটা দেওয়া নেই, তাহলে এই এলটার জন্যই এই পিস্টন স্পিডটা দেওয়া, এই এলটা ফাইন্ড আউট করার জন্য। তাহলে আমরা আরেকটা সূত্র দেখছিলাম যে এভারেজ পিস্টন স্পিড সমান, আমরা এই সূত্রটা দেখছিলাম না যে 2ln। এই ভ্যালুটা কত দেওয়া আছে? 152.5। তাহলে 2l এর মান কত আমরা বের করব? n এর মান হচ্ছে 100 rpm। এটাও rpm এ রেখে দেন, কারণ আপনার এই এককটা কিন্তু মিটার পার মিনিট। তো আপনি এটাকে সেকেন্ড করতে চান না, এটাকে সেকেন্ড করলে এই মিনিটের সাথে আবার সেকেন্ড কনভার্সন করার জন্য আবার কনভার্সন করবেন, ওই কনভার্সনের পথ আর লাস্ট ফার্স্টের কনভার্সন মিলে যাবে, একই কাজ বারবার করবেন। এখান থেকে আপনি এলটা ফাইন্ড আউট করেন। এই আমি কি বুঝাতে পারতেছি? এই যে দেখেন 152, এটার এককটা মিটার পার মিনিট, আর এখানকার যে আরপিএমটা আছে ওইটাও 1/m মিনিট। সো 1/মিনিট 1/মিনিট কাটা যাবে, এই এল এর একক এই মিটারটা হয়ে যাবে 0.7625। 0.7625। হ্যাঁ, তাহলে এটার একক কি হবে বললাম? মিটার। তো এই জিনিসটা আমরা এখানে বসাবো, 0.7625 বসাইলাম, ইনটু এই জায়গাটা দেখেন, এই যে ব্র্যাকেট P2/P1। তাহলে P2 কত? 6 বার, P1 1 বার। এগুলোকে আর প্যাসকেলে নেওয়ার দরকার নেই, কারণ আপনি উপরেও নিবেন নিচেও নিবেন, সো কাটা যাবে। n এর মান 1.2 - 1 বা 1.2 - 1 ব্র্যাকেট ক্লোজ। এখানে দেখেন তো অজানা ভ্যালু কি আছে? শুধুমাত্র এই ডিটাই অজানা ভ্যালু আছে, এই ডিটা আপনাকে বের করতে হবে। কারো কি আসছে? .3097 মিটার। ঠিক আছে, তো এটাকে আপনি মিলিমিটারে নিতে পারেন, 309 mm সামথিং। ঠিক আছে, আমাদের কি সব ঠিক আছে? সব ঠিক থাকলে এই আনসারটা ঠিক আছে। স্কয়ার দিছিলাম কি? কারো আসছে? মাসুদ, তুমি কি করছো ক্যালকুলেশনটা? ভাই আমি একটু ভুল করছি, আমি আবার করতেছি। আচ্ছা, সমস্যা নাই। এই পর্যন্ত তাহলে এই ডি এর মানটা, এটাই আনসার আর কি।
এটাই আমাদেরকে বের করতে বলছে। আমরা কি বাকিরা কি সবাই বুঝছি ম্যাথটা? একটা কম্প্রেসরের ম্যাথ ভালো মতো বুঝেন, তাহলে আর জীবনে কম্প্রেসর করতে হবে না, সূত্রটা মনে রেখে মাথায় রেখে দিবেন বা প্র্যাকটিস করে রাখবেন, কোথাও লিখে রাখবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, আনসার এটাই, এই যে ডি এর মান 0.309। 0.309। হ্যাঁ, গুড গুড, 9, ঠিক আছে। 3 নম্বর ম্যাথটা দেখেন। হ্যাঁ, এটা আরো সহজ। এটা হচ্ছে ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ওখানে ওই যে এল এর মান বের করছেন একটা একটু বুঝে দেন এল এর মানটা। ও ও আচ্ছা আচ্ছা, এই এই দেখেন এভারেজ পিস্টন স্পিড এই ভ্যালুটা দেওয়া ছিল কিনা, 152.5। তাহলে আমরা ওই যে থার্মোডাইনামিক্স যখন করছিলাম আমরা, হ্যাঁ, তখন আমরা এভারেজ পিস্টন স্পিডটা কিভাবে বের করে সেটা দেখছিলাম। 2ln এই মানটা দেওয়া আছে 152.5। তাহলে 2 এর মান লিখলাম, এল এর মান আমরা বের করব, আর এন এর মান 100 rpm দেওয়া আছে প্রশ্নে, বসাইলাম। এখান থেকে আমরা জাস্ট এলটাকে বের করে নিলাম, আর এই এলটা কোথায় বসাবো, এই যে ভলিউমের লেন্থে বসাবো, কারণ ভলিউম সমান কি এ ইনটু এল। তো এর সূত্র হচ্ছে π/4 d স্কয়ার আর ইনটু এল, এই এলটা লিখলাম। বুঝছো জায়েদ? জি ভাই। হ্যাঁ, পরের ম্যাথটা দেখো, 3 নাম্বার। ইন অ্যাক্সিয়াল ফ্লো কম্প্রেসর, এটা কি ফ্লো, কি কম্প্রেসর? অ্যাক্সিয়াল ফ্লো। Axial flow compressor, air enters the compressor at stagnation pressure and temperature 1 bar and 292 Kelvin respectively. The pressure ratio of the compressor is 9.5. If the isentropic efficiency of the compressor is 0.85, find the work of compressor and the final temperature of the at the outlet. খুবই সহজ একটা ম্যাথ, জাস্ট আমার এক্সট্রা একটা জিনিস মাথায় রাখতে হচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্সিয়াল ফ্লো কম্প্রেসর হলে আমার রিলেশনটা কি, একটা রিলেশন আমাকে তো মিনিমাম মাথায় রাখতে হবে। সেই রিলেশনটা কি ছিল? আচ্ছা, আমরা আগে ডেটাগুলো লিখে নিই। কি কি দেওয়া আছে? প্রেসার দেওয়া আছে P1 1 বার, এন্ড টেম্পারেচার হচ্ছে T1 292 কেলভিন। তারপর প্রেসার রেশিও দেওয়া আছে P2/P1 or RP ইকুয়াল 9.5। আইসেন্ট্রপিক যে এফিসিয়েন্সিটা দেওয়া আছে এটা হচ্ছে 0.85। ফাইন্ড দ্য ওয়ার্ক, W বের করতে বলছে, এন্ড ফাইনাল টেম্পারেচার TF ওয়াট। গামার মান দেওয়া আছে 1.4 আর সিপির মান দেওয়া আছে 1.005 কিলোজুল পার কেজি। এই জিনিসগুলো দেওয়া আছে। আচ্ছা, তাইলে আমাকে এই ওয়ার্কটা যদি বের করতে বলে, হ্যাঁ, যেহেতু দেখেন খুবই সহজ, যেহেতু আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি দেওয়া আছে, তার মানে আমার যে টিএস ডায়াগ্রাম বলেন, এইচএস ডায়াগ্রাম বলেন, যেটাই বলেন না কেন আপনি টিএস বলেন আর এইচএস ডায়াগ্রাম বলেন, আপনার 1 2 3 4 এটা টিএস ডায়াগ্রাম। এই 1 থেকে 2 এটা হচ্ছে আইসেন্ট্রপিক ওয়ার্ক, রাইট? এটা কি ওয়ার্ক? আইসেন্ট্রপিক ওয়ার্ক। আর এখানে অ্যাকচুয়ালি সে কাজ করবে এই পয়েন্টে, রাইট? তাকে টেম্পারেচারটা আইসেন্ট্রপিক্যালি আসলে 2 তে যায় না, হ্যাঁ, এটা থিওরিটিক্যালি যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি সে কিন্তু এখানে চলে যাবে এই পয়েন্টে। এই পয়েন্টের নাম আমরা দিলাম মনে করেন 2a বা 2 প্রাইম দেন, আপনি কোনো সমস্যা নেই, 2 প্রাইম দেন। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল ওয়ার্ক কিন্তু এটা, এটা হচ্ছে আইসেন্ট্রপিক ওয়ার্ক আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ক। অ্যাকচুয়াল ওয়ার্ক। তাহলে আমাকে যেহেতু কাজ বের করতে বলছে, ওই কাজের সূত্র তাহলে কি দাঁড়ায় দেখেন তো, এমসিপি T2 কোনটা লিখবো, এটা লিখবো না এটা লিখবো? যখন অ্যাকচুয়াল ওয়ার্ক বের করবো তখন কিন্তু এটাই লিখবো, T2 প্রাইম মাইনাস T1। ক্লিয়ার? আমাকে কম্প্রেসরের ওয়ার্কটা যখন আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি দেওয়া থাকবে, তার মানে আমার এটা কাজ এখানেও হচ্ছে, এখানে না, এখানে যেহেতু হচ্ছে এই পর্যন্ত আমার এই 1 থেকে 2, এই 1 থেকে 2 প্রাইম এই জায়গাটা হচ্ছে আইসেন্ট্রপিক ওয়ার্ক। এই অ্যাকচুয়াল ওয়ার্ক যখন আমি বের করব তখন এই যে এখানে T2 এর জায়গায় লিখতে হবে T2 প্রাইম মাইনাস 1। ওকে, আমরা সূত্রটা দেখে ফেলছি কিন্তু। তাহলে আইসেন্ট্রপিক ওয়ার্ক
আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি দেওয়া থাকলে কম্প্রেসরের অ্যাকচুয়াল ওয়ার্কের সূত্র কিন্তু এটা। এই সূত্রটা যখন আমরা প্রশ্ন অনুসারে বের করতে যাব তখন দেখতেছি এই টুটা আমার অজানা, রাইট? অজানা কিনা? জি ভাইয়া। অজানা। তাহলে এই সূত্রটাই এই T2 প্রাইমটাই বের করার জন্য আমরা অ্যাক্সিয়াল ফ্লো কম্প্রেসরের একটা সূত্র দেখছিলাম যে T2 প্রাইম বাই T1 1। দেখছেন আমি ভুলে যাচ্ছি সূত্রগুলো, আমি নিজে ভুলে যাই। সো আপনাদের হতাশা হওয়ার কিছু নাই, আপনাদের টিচার ভুলে যায়, সো সমস্যা নাই। এই যে 1 প্লাস 1 বাই আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি ব্র্যাকেট আরপি গামা মাইনাস 1 বাই গামা মাইনাস 1। এই হচ্ছে সূত্র। তাহলে এই হচ্ছে সূত্র। এটা থেকে আমরা এই T2 প্রাইমটা বের করতে পারবো কিনা দেখেন তো, সবকিছু দেওয়া আছে তো। তাহলে T2 প্রাইম বাই T1 হচ্ছে 292 কেলভিন, 1 প্লাস 1 বাই আইসেন্ট্রপিক এফিসিয়েন্সির মান 0.85 ব্র্যাকেট প্রেসার রেশিও দেওয়া আছে 9.5 গামা মাইনাস 1 তার মানে 1.4 মাইনাস 1 বাই 1.4 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। এখান থেকে আপনি T2 প্রাইমটা বের করে নেন। ছয়শো দুই আসছে কারো? 602.07 কেলভিন আমার এটা আসছে। তো আপনি কিন্তু একটা আনসার পেয়ে গেলেন যে ফাইনাল প্রেসার টেম্পারেচারটা কত। এই যে টিএফ, যেটা টিএফ ধরে নিয়েছিলাম ওইটাই আমাদের এখানে কম্প্রেসরের ফাইনাল টেম্পারেচার T2 প্রাইম, এটা আমরা বের করছি। এটা একটা আনসার। তাহলে আমরা এখন ওয়ার্ক ডান বের করতে পারবো। বললামই তো ওয়ার্ক ডান সূত্র mcp T2 প্রাইম মাইনাস T1। সো এম এর মান হচ্ছে দেওয়া নেই, সো 1, সিপির মান 1.005, T2 প্রাইম 602.07 মাইনাস T1 হচ্ছে 292। এখান থেকে আপনি সরাসরি ডাব্লিউ এর মান বের করতে পারবেন। 311.623 একক কি হবে? কিলোওয়াট হবে, রাইট? কিলোওয়াট না, কিলো জুল হবে। সব তো কাটাই যাচ্ছে, এটাই আছে। আমরা কি সবাই বুঝতে পারছি? একটা এক্সিয়াল কম্প্রেসরের ম্যাথ বললাম, এটা সহজ আছে এই কারণেই এটা দেখাচ্ছি। আর এর বেশি এগুলা জটিলে ঢোকার দরকার নেই আর কি। আরো অনেক কিছু আছে, আপনি চিন্তা করতে চাইলে আরো অনেক কিছু, দরকার নেই। তো এখানে 3টা ম্যাথ আছে, এই 3টা ম্যাথে আমরা করলাম। হ্যাঁ, এরপর আমরা একটা জিনিস দেখবো, লোড ডিস্ট্রিবিউশনের ম্যাথগুলো। লোড ডিস্ট্রিবিউশনের এই সূত্রগুলা কিন্তু এখানে সব লেখা আছে। এগুলা মানে এগুলা কমন সূত্র, এগুলা সবাই জানে। ইলেকট্রিক্যালের ছেলেরাও জানে, আপনার মেকানিক্যালের ছেলে হিসেবে, এজ এ মেকানিক্যালের স্টুডেন্ট হিসেবে, যেহেতু আপনার পাওয়ার প্ল্যান্টের জেনারেশনের সাথে আপনার ওতপ্রোতভাবে জড়িত, সো আপনি জেনারেশনে যে উৎপাদনটা করতেছেন সেটার বাৎসরিক একটা হিসাব নিকাশ করতে গেলেই লোড ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা চলে আসে। বাৎসরিক বলেন, ডেইলি বলেন, হ্যাঁ, ম্যাক্সিমাম ডিমান্ডের ক্ষেত্রে বলেন, সবকিছুতে আপনার এই লোড ডিস্ট্রিবিউশনের ম্যাথগুলো চলে আসে। তার কারণে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো এখানে সূত্রগুলো লেখা আছে, দেখেন এভারেজ লোড সমান ইউনিট জেনারেটেড পার ডে 24 আওয়ার বাই 24 আওয়ার। যদি ইউনিট জেনারেটেড পার ডে বলে তো আপনি 24 আওয়ার দিয়ে ভাগ করবেন। যদি আপনাকে ইউনিট জেনারেটেড পার মান্থ বলে তাহলে আপনি 24 এর সাথে 30টা গুণ করে দিবেন। হ্যাঁ, ইউনিট জেনারেটেড পার এনাম মানে বাৎসরিক যদি বলে, ওই প্রতি 1 ঘন্টায় যদি 24, একদিনে যদি 24 ঘন্টা হয় তাহলে 365 দিনে, মোট কথা নিচে ঘন্টায় আনতে হবেই। ঠিক আছে?
এভারেজ লোডের জন্য। এরপর লোড ফ্যাক্টর হচ্ছে এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড, ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড বাই কানেক্টেড লোড, ডাইভার্সিটি ফ্যাক্টর সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড অন পাওয়ার স্টেশন। তারপর প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর এভারেজ ডিমান্ড বাই প্লান্ট ক্যাপাসিটি, রিজার্ভ ক্যাপাসিটি মানে হচ্ছে প্লান্ট ক্যাপাসিটি মাইনাস ম্যাক্সিমাম ডিমান্ড, প্লান্ট ডিএস ফ্যাক্টর হচ্ছে স্টেশন আউটপুট ইন কিলোওয়াট আওয়ার এবং প্লান্ট ক্যাপাসিটি ইনটু আওয়ার্স অফ ইউজ, কত ঘন্টা প্লান্টটা ইউজ হয়েছে সেটার উপর। এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই সূত্রগুলো আমরা সবাই জানি, সবাই মুখস্থ করি, কিন্তু সবারই মাথায় থাকে না, এটা একটা কমন একটা ব্যাপার। হ্যাঁ, তো এই সূত্রগুলো মুখস্থ রাখার জন্য আমি আমার কাছে একটা টেকনিক আমি অবলম্বন করি আর কি, সেটা হচ্ছে এই দুইটা ট্রায়াঙ্গেল দিয়ে। এখানে একটা ট্রায়াঙ্গেল আছে দেখেন, ডিসিএম এটা একটা ট্রায়াঙ্গেল, আর এখানে আছে এলএমএ এটা আরেকটা ট্রায়াঙ্গেল, এবং এই বড় এলএমএ কে আমি আবার মাঝখানে ভাগ করে আরো ছোট ছোট দুইটা ট্রায়াঙ্গেল করছি, একটা হচ্ছে এলএমএসএম আর একটা হচ্ছে এলপিসিএ। হ্যাঁ, এই ট্রায়াঙ্গেল গুলো আপনার প্র্যাকটিস করলে কয়টা সূত্র মুখস্থ রাখতে পারবেন সেটা আপনি দেখেন এখান থেকে। এই যে দেখেন ডিসিএম, এটা আমি সূত্র কোনটাকে ইউজ করছি দেখেন, ডি মানে হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর মানে আপনি লিখবেন এম দিয়ে বুঝবেন আপনি ম্যাক্সিমাম ডিমান্ড বাই কানেক্টেড লোড। দেখেন ডিমান্ড ফ্যাক্টরের সূত্রটা মিলান, ঠিক আছে কিনা দেখেন, এই যে ডিমান্ড ফ্যাক্টর ম্যাক্সিমাম ডিমান্ড বাই কানেক্টেড লোড, আমার আর সূত্রটা মুখস্থ করতে হচ্ছে না, আমি ট্রায়াঙ্গেলটাই মনে রাখতেছি ডিএমসি, শেষ। এরপর দেখেন এই সূত্রটা এল, এল তে মানে আমি বুঝতেছি লোড ফ্যাক্টর, আর এখানে দেওয়া আছে বাম পাশে এ মানে এভারেজ লোড, আর এম মানে ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে আমি আবার বলতেছি লোড ফ্যাক্টর সমান এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। দেখেন সূত্রটা ঠিক আছে কিনা, লোড ফ্যাক্টর সমান এভারেজ লোড বাই ম্যাক্সিমাম, ঠিক আছে, দুটো সূত্র পেয়ে গেলেন। এরপর দেখেন পিসি, পিসি মানে হচ্ছে প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, পিসি মানে হচ্ছে প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, তাহলে প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর সমান হচ্ছে এভারেজ লোড বাই প্লান্ট ক্যাপাসিটি, প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর সমান হচ্ছে এভারেজ লোড বাই প্লান্ট ক্যাপাসিটি। এটা এই সূত্রগুলো আরেকটু আপনি মনে রাখার জন্য আমি আপনাকে আরেকটা টেকনিক বলি, সেটা হচ্ছে এই মানটা বলবেন বাম পাশ ডিভাইডেড বাই ডান পাশ, সরি ডান পাশ ডিভাইডেড বাই বাম পাশ, ডান পাশটা লবে হবে আর বাম পাশটা হবে হরে, যেটাই ধরেন আপনি সূত্রে, লোড ধরলো বাম ডান পাশটা হবে লবে আর এই এমটা হবে হরে। তো প্লান্ট ক্যাপাসিটিতে আসেন, প্লান্ট ক্যাপাসিটি এই এভারেজ লোডটা আগে হবে, নিচে হবে প্লান্ট ক্যাপাসিটি, আর এটা হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর ডিএফ, ডাইভার্সিটি ফ্যাক্টর, তাহলে এটা আপনি ডান পাশের এটা আগে বলেন এসএম দেন বলেন এম, ঠিক আছে। তাহলে দুইটা এখানে দুইটা মোট 4টা সূত্র কিন্তু আমি ইজিলি মনে রাখতে পারতেছি উইদাউট কোনো প্রকার মুখস্থ করা ছাড়াই। এই ট্রায়াঙ্গেল গুলো আপনারা যদি মনে না থাকে তাহলে ফলো করতে পারেন এটা।